আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল, কারা তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা কি আদৌ জানতে পারবো কারা তাকে গুলি করেছে, কেন তাকে গুলি করা হয়েছে, নাকি প্রতিবারের মতো এটা নিয়ে রাজনৈতিক নাটক চলতেই থাকবে? আসুন আমরা একটু জেনে নিই যে কি হচ্ছে এই হত্যা প্রচেষ্টা নিয়ে। শুরুতেই এর জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে। বলা হচ্ছে যে এরকম আওয়ামী লীগ কলকাতা থেকে কলকাঠি নেড়েছে, একজনের নাম বলা হচ্ছে ফয়সাল। এই ফয়সাল নাকি ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতো, এবং একটা ছবি দেখা যাচ্ছে যে 9 ডিসেম্বর সে ওসমান হাদির সাথে মিটিং করছে এবং সেখানে সে একটি কালো পাঞ্জাবি পরিহিত ছিল। তো যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে দুজন হেলমেট পরা, পেছনের জন কালো ড্রেস পরা, সম্ভবত পেছনের জনই গুলি করেছিল। এখন এই ছেলেটা নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী, এ নাকি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল। এই ফয়সালের সম্পর্কে একটা পরিচয় দিয়ে, এর আর একটা ছদ্মনাম আছে দাউদ বিন ফয়সাল। এই ফয়সাল গত বছরের নভেম্বর মাসে আদাবরের একটা স্কুল থেকে 17 লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে মুক্তি পেয়েছিল। তো 2024 সালের নভেম্বরে, মানে 5ই আগস্টের পরে, জঙ্গি অভ্যুত্থানের পরে নভেম্বরে কারা চাঁদাবাজি করেছে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে কি করে জামিনে মুক্তি পায়, এবং জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং সে ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। ওসমান হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করে? এখন যারে তারে ধরে আপনি ছাত্রলীগ বানায় দিবেন যে কোনো হত্যাকাণ্ডকে, এবং বলা হচ্ছে সে আবার নাকি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের খুব ঘনিষ্ঠ ছিল। তো এত কিছু জানার পরেও আপনি তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। অথচ যারা আওয়ামী লীগের রাজনীতির ধারাটা সম্পর্কে একটু ওয়াকিবহাল, যারা জানেন, আওয়ামী লীগ তো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। এই যে গত 16 মাস এই যে হাসনাত, সার্জিস, আরো কয়েকজন চ্যাংড়া সমন্বয়কেরা এত আপত্তিকর কথা বলেছে, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে? আওয়ামী লীগের রাজনৈতিক ধারা এটা না। তাহলে কারা তাকে হত্যা করতে চায়? ওসমান হাদি খুন হলে কাদের রাজনৈতিক লাভ? ওসমান হাদি কি লেভেলের নেতা? সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে। একটা সূত্র বলছে যে দুইজন মোটরসাইকেলে ছিল, তাদের একজন আইএসআই আর একজন হলো প্রাক্তন সামরিক কর্মকর্তা, মানে এক্স আর্মি অফিসার। তো এখন এই সূত্রটি বলছে যে গত 28শে নভেম্বর ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার তারা একটি মিটিং করে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন বানচাল করার জন্য কি করা যায়, এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বেশ কিছু লাশ যদি তারা ফেলে দেয় তাহলে নির্বাচনটা হয়তো বানচাল করা যাবে। এবং সেখানেই আলোচনা হয় এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওসমান হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন নেতা, যে চিৎকার করে শুরুতে যে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম, কি অসভ্য একটা ছেলে, 50টার বেশি মবের নেতৃত্ব দিয়েছে, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন ভাঙচুরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে। এই ছেলেটা আসলে রাজনীতিতে তেমন গুরুত্ব নেই। সুতরাং এই ইউটিউবাররা, ডক্টর ইউনূস এবং ওয়াকার খানরা মিলে ঠিক করে যে একে আমরা ফেলে দেব, একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে, তখন নির্বাচন বানচাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এবং শুধু ওসমান হাদি না, তারা আরো কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে এখানে ওসমান হাদি নির্বাচন করতেছে, ওসমান হাদি আবার স্বতন্ত্র নির্বাচন করতেছে, সে জুলাই যোদ্ধা, তা তো এনসিপিতে যাওয়ার কথা, সেটা না যেয়ে সে ইনকিলাব মঞ্চ লিড করে। ইনকিলাব মঞ্চ নাকি একটা সাংস্কৃতিক সংগঠন। তো সে ঢাকা 8-এ নির্বাচন করবে কার এগেনস্টে? মির্জা আব্বাসের এগেনস্টে। মির্জা আব্বাসের সাথে তার যায়? মির্জা আব্বাসকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন, তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, দখলদারিত্বের অভিযোগ আছে, কিন্তু তার মতো একটা প্রবীণ বিএনপি নেতার সাথে এই 2 দিনের
সন্ত্রাসী, যে মাদ্রাসায় পড়তো, পরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এবং শুনেছি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে। তো এরকম একটা অসভ্য ইতর লেভেলের একজন সে ইলেকশন করবে। এখন যেটা কেঁচো খুঁড়তে সাপ বেরোয়, একে নাকি জামাত টাকা দিয়ে ওখানে দাঁড় করাইছে। জামাত তাকে মির্জা আব্বাসের এগেন্সে দাঁড় করাইছে এবং দেখেন এই হত্যা প্রচেষ্টার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের সাদিক কায়েম ডাকসুর যে এই নীলক্ষেতের ব্যালটে যে ভিপি হয়েছে, এই সাদিক কায়েম নাকি ওইখানে জামাতের থেকে ইলেকশন করবে। তার মানে কি, আপনি উসমান হাদিকে খুন করালেন, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন, সেই সেন্টিমেন্ট দিয়ে এখন সাদিক কায়েমকে আপনি মির্জা আব্বাসের এগেনস্টে জয়লাভ করাবেন। এদিকে বিএনপিকে দোষারোপ করারও একটা চেষ্টা আমরা দেখছি। এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ওসমান হাদির কিছু হলে তারা বিএনপিকে ছাড়বে না। আবার মির্জা আব্বাসের দিকেও অনেকে অভিযোগের আঙুল তুলছেন। মানে তারা কি করে ধারণা করছেন যে বিএনপি এটা করছে? হাসনাত আব্দুল্লাহ কি শিওর যে বিএনপি এটা করছে? তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান, তাদের গিয়ে বলেন। মানে সবই রাজনীতির খেলা। আপনি শুরুতে আমি বললাম যে এই একজন বউ ব্যবসায়ী উপদেষ্টা আছেন, সেও দেখলাম যে দাবি করে ফেলছেন যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত। একটা হত্যাকাণ্ড হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের বিভিন্ন এজেন্সি আছে, তারা তদন্ত করে বলুক, তারা বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে খুনিকে আইডেন্টিফাই করুক, চিহ্নিত করুক, তাকে গ্রেপ্তার করুক, বিচারের আওতায় আনুক। তার আগেই ফেসবুকে আমরা একটা চেনা মুখ, চেনা মহলকে দেখছি বেসিক্যালি, যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন, এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনো কিছু ডিরেইল করতে চান আর কি। মূল খুনি যেন কোনোভাবেই চিহ্নিত না হয়। যেভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে, যেভাবে রংপুরের আবু সাইদকে হত্যা করা হয়েছে, তাদের প্রকৃত খুনিকে আজও চিহ্নিত করা যায়নি। অথচ এই সাইদের বিচারের নামে একটা প্রহসন চলছে আইসিটিতে। তো এবার এই ওসমান হাদিকেও সেই একইভাবে আহ, মানে বলির পাঠা করা হচ্ছে, এবং তার বোন বলেছে ভারতের নাকি তার ভাইকে বাঁচতে দেবে না। অনেকেই বলার চেষ্টা করছে যে নাকি এই কিলিং ঘটিয়েছে। তো ভারতের মনে হচ্ছে যে দুধ ভাত রাস্তাঘাটে এভাবে কিল করে বেড়ায়। এটা কখনো করে? সম্পর্কে মিনিমাম ধারণা যাদের আছে, তার মানে কি ভারত আর আওয়ামী লীগ ঘুরে ফিরে আপনি এই জায়গায় এই দায়টা দিতে যাচ্ছেন। কিন্তু 28শে নভেম্বরের ওই মিটিং, তারপরে এই যে আপনার সাথে করে যে ছেলেটাকে ঘুরছেন তাকেই আপনি বলতেছেন খুন করছে, এবং এই খুনটা যদি দেখেন দুটা মুভিং অবজেক্ট, সে একটা মুভিং অটো রিক্সায় যাচ্ছিল, মোটরসাইকেলও চলমান, একটা মুভিং অবজেক্ট থেকে আরেকটা মুভিং অবজেক্টে গুলি করা এবং নিখুঁত নিশানা 1.5 ফিট দূর থেকে গুলি করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এটা প্রফেশনাল কিলার না হলে বা হাইলি ট্রেইনড কিলার না হলে এটা কিন্তু সম্ভব না। তো সেই জায়গা থেকে অলরেডি এই ওসমান হাদির মৃত্যু নিয়ে যথেষ্ট প্যাচ লাগাইছে, এবং আমার ভয় হয় যে একটা জর্জ মিয়া নাটক অচিরেই সংগঠিত হতে আমরা দেখব, যে কেউ 2-3 জন সন্ত্রাসী ধরে বলবে যে এরা আওয়ামী লীগের নির্দেশে, বা একটা স্টোরি বানায় ফেলবে, কিন্তু প্রকৃত হত্যাকারীকে আমরা আর দেখবো না বা জানতেও পারবো না। আবার এই ঢাকায় আমার এক ছোট ভাই আছে সাংবাদিক, বিভিন্ন সময় আমাকে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে, সংবাদ দিয়ে হেল্প করে। এই ছোট ভাইয়ের সাথে আবার এই উসমান হাদির যোগাযোগ ছিল, এবং উসমান হাদি মাঝে মধ্যে ফোন করে বলতো, ভাই আমার একটু আওয়ামী লীগের নেতাদের সাথে বসায় দেন না। দেখেন, সাউয়া মোহাম্মদ ছিঁড়ে ফেলে, ভারত আওয়ামী লীগের গালাগালি করে, মব সন্ত্রাস করে, আবার আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক গড়ার জন্য এই ওসমান হাদি কিন্তু চেষ্টা করে যাচ্ছিল, এবং সেই সাংবাদিক ছোট ভাই আমাকে সেটা বলেছিল। তো এই যে ভণ্ডগুলা, এই সন্ত্রাসীগুলা, এই যে জুলাইয়ের জঙ্গিগুলা, এখন তারা তো ভয়ে কাঁপতেছে দেখলাম। আরো কে কে বলছে যে তাদের জীবনও নাকি সংশয়ে পড়ে গেছে। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য, ইউনূস স্বার্থ রক্ষার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। সুতরাং আগামীতে নির্বাচন পরিস্থিতি বানচাল করার জন্য ডক্টর ইউনূস যদি আরো অনেক ঘটনা ঘটায়, আরো বেশ কিছু লাশ পড়ে, তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই, দুঃখ পাওয়া ছাড়াও কিছু করবার নেই। রাজনীতির এই নিষ্ঠুর খেলায় প্রকৃত খুনিরা বরাবরই অধরা থেকে যাবে। এর মাঝখান দিয়ে কিছু নাটক, দুর্বল স্ক্রিপ্ট আমরা দেখতে পারবো। প্রিয় বন্ধুরা, ওসমান হাদির অবস্থা খুবই খারাপ, তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।
আজ এ একটি পর্যন্তই। ভালো স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠান করে স্বাভাবিক পথে ডক্টর ইউনূস যে ক্ষমতা ছাড়তে পারবেন না তা আবারও প্রমাণিত হচ্ছে খোদ রাজধানীর বুকে ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্য দিয়ে। কেন নির্বাচন হবে না, কেন ডক্টর ইউনূস গং স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না, তার প্রধান কারণ হচ্ছে তারা ক্ষমতায় এসেছে সন্ত্রাসের মাধ্যমে এবং ভয়ঙ্কর মানুষ হত্যার মধ্য দিয়ে। তাদেরকে যেতেও হবে একই পথে, মানুষ তাদেরকে টেনে নামাবে সেই পথে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার পেছনে আর কোনো কারণ নেই নির্বাচন ঠেকানো ছাড়া, ইউনূসের ক্ষমতা ছাড়ার প্রক্রিয়াকে রক্তাক্ত করা ছাড়া। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে, কিন্তু কারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়নি সে কথা আমরা সকলে জানি। কারা কথায় কথায় নির্বাচনকে পেছাতে বলে তাও আমরা জানি। আর এখন নির্বাচন তফসিল ঘোষণার পর হাদির মতো কাউকে বলির পাঠা বানানো ছাড়া তাদের নির্বাচন পেছানোর আর কোনো পথ খোলা আছে বলে আমার মনে হয় না। এখন এর দায় প্রতিটি পক্ষই একে অন্যের উপর চাপাতে চেষ্টা করছে, কিন্তু ইউনূস পক্ষের সুবিধাভোগীরা হাদিকে হত্যা চেষ্টার দায় ভারত এবং শেখ হাসিনার উপর চাপিয়ে দিতে চায়, যার প্রমাণ আমরা পাই যাত্রার অধিকারী ফারুকীর স্ট্যাটাসে। ফারুকী স্ট্যাটাস দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ঘটনা ঘটতে না ঘটতেই তিনি জেনে গিয়েছেন যে ভারতে বসে শেখ হাসিনা এটা করিয়েছেন। আর ওদিকে তারই সাঙ্গপাঙ্গরা বলছে মির্জা আব্বাস ঘটিয়েছে, বিএনপি নেতা। কিন্তু আমার তো মনে হয় হাদিকে যারা এতদিন ধরে তুলেছে তারাই হাদিকে করে প্রথম বড় রক্তপাত দিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখলের পথে হাঁটছে। এতদিন তারা আধা খেচা ভাবে ক্ষমতা ভোগ করছিল, এবার তারা চূড়ান্ত নিয়ন্ত্রণ চায় ক্ষমতার। এরা কারা, হাদিকে হত্যা চেষ্টায় কার কি লাভ, সেটা নিয়েই আজকের আলোচনা। হাদির উপর গুলি, তফসিল ঘোষণার টাইমিং, রাজনৈতিক প্রতিক্রিয়ার ধরন, রাষ্ট্রের ভেতরে অস্বস্তি, সব মিলিয়ে এটি নিঃসন্দেহে দেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে নির্দেশ করে। এর কোনোটিকেই বিচ্ছিন্ন করে দেখলে সকলেই ভুল করবেন, এটা শুরুতে জানিয়ে রাখছি। রাজনীতিতে যখন বাস্তবতা দিয়ে দাবি আদায় করা যায় না তখন পরিস্থিতি তৈরি করা হয়। নিরাপত্তা ঝুঁকি না থাকলে ঝুঁকির পরিবেশ বানাতে হয়, আর সেই পরিবেশ বানানোর জন্য সবচেয়ে কার্যকর উপাদান হলো রক্ত। এবং এরকম হাদির মতো ধরুন একটু পেছনের নেতারা হচ্ছে তার জন্য উপযুক্ত। হাদি এখানে উপযুক্ত, যথেষ্ট উপযুক্ত টার্গেট। তিনি ডানপন্থী বক্তব্যে অভ্যস্ত, উত্তেজনামূলক ভাষা ব্যবহার করছেন, গালি দিচ্ছেন, অতীতে প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংস আহ্বানের অভিযোগও আছে তার বিরুদ্ধে। অর্থাৎ তাকে কেন্দ্র করে মব উত্তেজিত করা সহজ, তাকে আহত করলে দুই দিকেই লাভ। একদিকে দেখানো যাবে রাজনৈতিক প্রার্থী নিরাপদ নয়, অন্যদিকে তার আগের বক্তব্য টেনে এনে ঘটনাকে প্রতিক্রিয়া হিসেবে সাজানো যাবে। বলির পাঠা হিসেবে এর চেয়ে কার্যকর চরিত্র পাওয়া সত্যি কঠিন। আরো সন্দেহ বাড়ে যখন দেখা যায় গুলির ঘটনার 5 মিনিটের মাথায় একটি নির্দিষ্ট পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় চাপিয়ে দেয় বিএনপির উপর। কোনো তদন্ত, কোনো তথ্য, কোনো প্রাথমিক যাচাই ছাড়াই এই দোষারোপ তারা করে। আর ফারুকীর কথা তো বলেইছি শুরুতে, এটা আবেগী প্রতিক্রিয়া নয়, এটা প্রস্তুত স্ক্রিপ্টের মতো। রাজনৈতিক সহিংসতায় সাধারণত প্রথমে সবাই চুপ থাকে, পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এখানে তা হয়নি, বরং দ্রুত একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এই তাড়াহুড়ায় ইঙ্গিত দেয় কেউ আগেই জানতো এই ঘটনাকে কিভাবে ব্যবহার করতে হবে। আমি সাদিক কাইমের কথা বলছি, আরো বিস্তারিত বলবো। কারণ আলোচনার কেন্দ্রে আর শুধু একটি গুলির ঘটনা নেই, আছে সম্ভাব্য মৃত্যু। হাদি যে কোনো সময় মারা যেতে পারেন। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার যে বিবরণ বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি, তাতে তার ফিরে আসা আদৌ হবে কিনা এ প্রশ্ন বাস্তব। যদি তিনি বেঁচে ফেরেন সেটা নিঃসন্দেহে এক ধরনের মিরাকল হবে। রাজনীতির বাইরে দাঁড়িয়ে একজন মানুষের প্রাণ রক্ষার কামনা আমার প্রথম কথা, কিন্তু রাজনীতি কখনো আবেগে থেমে থাকে না। হাদি বাঁচুন কি না বাঁচুন, এই গুলির রাজনৈতিক মূল্য ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে, আর সেই মূল্য কে দেবে সেটাও প্রায় নিশ্চিত। যদি হাদি না বাঁচেন তাহলে এই ঘটনার দায় রাজনৈতিকভাবে একদম চাপিয়ে দেওয়া হবে বিএনপির ঘাড়ে। আপনি লক্ষ্য করে দেখবেন সরকারের লোকজন ছাড়া, মানে ফারুকী গং ছাড়া এই হত্যা চেষ্টার জন্য দায় চাপানো হচ্ছে কিন্তু বিএনপির ঘাড়ে। আওয়ামী লীগকে কেউ চাপাচ্ছে না, ভারতকে কেউ টানছে না। লক্ষণীয় বিষয় হলো যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, অস্ত্র নিয়ন্ত্রণ, প্রার্থীদের নিরাপত্তা সবই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, এখন নির্বাচন কমিশনের দায়িত্ব, সেখানে সরকার কার্যত দায়মুক্ত। কেউ প্রশ্ন করছে না। রাজধানীর কেন্দ্রে দিনে দুপুরে মোটরসাইকেল এসে করে পালিয়ে যাওয়া সম্ভব হলো কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি জিজ্ঞেস করেন একথা, স্বরাষ্ট্রমন্ত্রী পেঁয়াজের দাম নিয়ে কথা বলবে। স্বরাষ্ট্রমন্ত্রী মানে হচ্ছে ওই দিলদার স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি আমি। কেউ জানতে চাইছে না নিরাপত্তা ব্যর্থতার দায় কার।
বরং সবাই প্রস্তুত হয়েছিল দোষ চাপাতে হবে বিএনপির উপর, কেউ কেউ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আর ভারতের উপর। এটা শুধু অন্যায় নয়, এটা রাজনৈতিকভাবে পরিকল্পিত অবিচার। হাদি এবং ইনকিলাব মঞ্চ, বিএনপি বা বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের জন্য কোনো ধরনের রাজনৈতিক হুমকি ছিল না। এটা মানে পাগলও বিশ্বাস করবে না যে মির্জা আব্বাসের মতো একজন নেতা হাদিকে ভয় পাচ্ছেন। এটা কঠিন সত্য, কিন্তু সত্য। জনসমর্থন, সাংগঠনিক শক্তি, রাজনৈতিক প্রভাব, কোনো মানদণ্ডেই হাদি মির্জা আব্বাসের সমকক্ষ নন, এমনকি কাছাকাছিও নন। ঢাকার রাজনীতির বাস্তবতা যারা জানেন তারা বোঝেন, এখানে বিএনপির একজন প্রবীণ পরীক্ষিত প্রার্থীর পক্ষে একজন স্বতন্ত্র তরুণ প্রার্থীকে এলিমিনেট করার কোনো প্রণোদনা নাই আসলে। তবু ঘটনার পরপরই যে দৃশ্যটা তৈরি হলো সেটা আসলে সংকেত। ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম মুহূর্তের মধ্যেই বিএনপির দিকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিলেন। হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে মির্জা আব্বাস সহ সবাইকে শুনতে হলো ভুয়া ভুয়া স্লোগান। প্রশ্ন হলো, এই আবহ তৈরি হলো কিভাবে? এত দ্রুত কিভাবে ভিলেন নির্ধারিত হয়ে গেল বলেন তো? উত্তরটা রাজনীতির অঙ্কে লুকিয়ে আছে। সাদিক কায়েম নিজেই মির্জা আব্বাসের আসনে নির্বাচন করতে আগ্রহী। জামায়াত রাজধানীতে বিএনপির প্রবল জনসমর্থন দেখে একটা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। এটা নতুন কোনো তথ্য নয়। ঢাকার আসনগুলোতে বিএনপি শক্ত অবস্থানে থাকলে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ সংকুচিত হয়ে যায়। এই প্রেক্ষাপটে বিএনপিকে সহিংস ভয়ে রাজনীতি করা দল হিসেবে দাঁড় করানোর সুযোগ ছিল অত্যন্ত প্রয়োজনীয়। হাদির উপর গুলি সেই সুযোগ এনে দিয়েছে এই সাদিক কায়েম তথা জামায়াতকে। এখন যদি হাদি মারা যান তাহলে এই আবেগকে ব্যবহার করে বলা যাবে, দেখুন বিএনপির এলাকায় বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুন হয়েছেন, সত্য মিথ্যার জটিলতা তখন আর কেউ বিশ্লেষণ করবে না, আবেগ কাজ করবে, হেডলাইন কাজ করবে, আর সেই আবেগের প্রথম শিকার হবেন মির্জা আব্বাস, এরপর রাজধানীর অন্য বিএনপি প্রার্থীরা। এখানে আওয়ামী লীগের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করেছে কেউ কেউ, বললাম না ফারুকী তার মধ্যে সবচেয়ে অন্যতম, কিন্তু বাস্তবতার সঙ্গে যেহেতু খাপ খায় না। গত 17 মাসে পরিষ্কার হয়ে গেছে আওয়ামী লীগের পেশি শক্তি নেই। আওয়ামী লীগ পেশি শক্তির দল করে না, মানে যদি করতো তাহলে এই 17 মাসে 1700 হতো। তারা যখন ক্ষমতায় ছিল তখন প্রশাসনের কাঁধে ভর করে শক্তি প্রয়োগ করেছিল। সেই প্রশাসনিক কাঠামো এখন তাদের হাতে নেই। আওয়ামী লীগ এখন আর বনের বাঘও নয়, বড়জোর মনের বাঘ। আমার তো মনে হয় মনের বাঘ। স্লোগানেও তার প্রতিফলন দেখা যায়। জয় বলা হয় এক জায়গায়, বাংলা বলা হয় 1 মাইল দূরে গিয়ে। আপনারা তো দেখেছেন, আপনারা নিজেরাই কথা বলেন। সরকারের লোকজন বলে আওয়ামী লীগ নাই, কিন্তু খুন হলে আবার আওয়ামী লীগ আছে। আশ্চর্য না ব্যাপারটা? এই বাস্তবতায় আওয়ামী লীগ হাদির মতো একজন প্রান্তিক স্বতন্ত্র প্রার্থীকে টার্গেট করবে, এই ধারণা রাজনৈতিকভাবে খুব দুর্বল। বরং প্রশ্ন তুলতে পারেন যে এই গুলি রাজনৈতিক কিনা। অবশ্যই রাজনৈতিক গুলি। এটি কোনো ব্যক্তিগত শত্রুতা, কোনো হঠাৎ রাগের বহিঃপ্রকাশ নয়। এর লক্ষ্য আছে, এর ফলাফল আছে, এর ব্যবহারযোগ্যতা আছে। এই গুলি দিয়ে কি করা যায় বলুন তো? 1, বিএনপিকে দায়ী করা যায়। 2, রাজধানীর নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করা যায়। 3, স্বতন্ত্র এবং বিএনপি প্রার্থীদের নিরাপত্তার জন্য গল্প ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়। আর 4 নাম্বার, প্রয়োজনে বলা যায় যে নির্বাচনের পরিস্থিতি নেই, বিশেষ নিরাপত্তা দরকার, বিশেষ স্ট্যাটাস দরকার, বিশেষ বাহিনী দরকার, নির্বাচন পিছিয়ে দাও। এবং আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছে এবং তার জন্য জেদ ধরে লন্ডনে প্রধান উপদেষ্টাকে এনে বৈঠক করে তাকে ঘোষণা দিতে বাধ্য করেছে। অন্য কেউ নয়, জামাতও নয়, এনসিপিও নয়। তারা বরং বারবার নির্বাচন পেছনে গেলে তাদের লাভ। আরো কিছুদিন সরকারের তত্ত্বাবধানে থাকা যায়, আরো কিছুদিন উপদেষ্টা থাকা যায়, ছাত্র উপদেষ্টা। এখন আবার সেই পুরনো প্রসঙ্গটা ফিরিয়ে আনি। কে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পরে একটা নীরব টানাপোড়েন শুরু হয় যে জামায়াতের নেতারা কেন ভিভিআইপি হবে না, আর কে হবেন, এসব নিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে দাবি আদায় সহজ হয়। রাজনীতিতে নতুন কিছু নয়। সুতরাং হাদি কিন্তু এই ঝুঁকিটাকে বাড়ানোর জন্য একটা বড় সুযোগ হিসেবে ব্যবহার হবে বা হচ্ছে। আরেকটি বড় প্রশ্ন ভয়ঙ্কর ভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে, থানা থেকে যে লুট হওয়া অস্ত্রগুলো সেগুলো কোথায় আছে, কেন সেগুলো উদ্ধার হয়নি? এই অস্ত্র বিএনপির হাতে নেই, এটা মাঠ পর্যায়ের বাস্তবতা, অনেকেই জানেন। এবং তাহলে কার হাতে? যখন এই প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করা হয়েছে তিনি পেঁয়াজের গল্প শুনিয়েছেন, কিন্তু অনেকে অনুমান করেন এবং প্রকাশ্যে বলতে সাহস করেন না যে সরকার জানে, আইন শৃঙ্খলা বাহিনী জানে এই অস্ত্রগুলো কাদের হাতে আছে, কারা লুকিয়ে রেখেছে। বাংলাদেশে অস্ত্রের রাজনীতি, রক্কাটার রাজনীতি আসলে কারা করে, এত বছর কারা করে এসেছে, এই তথ্য আপনি জানেন না, আমি জানি না, সবাই জানে।
এই অস্ত্রগুলো রেখে নিশ্চিত থাকা মানে ভবিষ্যতের সহিংসতার দরজা খোলা রাখা। এই তুচ্ছ নির্বাচনকে এই অস্ত্রগুলো দিয়েই একদম বানচাল করে দেওয়া খুব সোজা। আর সহিংসতা হলে সবচেয়ে সুবিধা কার? যে দল নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রাখে তাদের নয়। বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় যাবে কথা সবাই বলছে, সব জরিপ বলছে। তাদের কথা বলছে না? তাদের তো সুবিধা না ভাই। সুবিধা তাদেরই যাদের জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা শূন্য, কিন্তু যারা কোনো না কোনো ভাবে দৃশ্যমান বা অদৃশ্য ক্ষমতা ধরে রাখতে চায় অথবা পুরো ক্ষমতা দখল করতে চায়। বিএনপি নির্বাচন চায় ফেব্রুয়ারিতে, এটি তারা বারবার বলেছে। জামায়াত এবং তাদের জোট একই দিনে নির্বাচন এবং গণভোট চায় না। অর্থাৎ নির্বাচন বানচালের রাজনৈতিক স্বার্থ কার? এই প্রশ্নের উত্তর খুব জটিল কি? একদম জটিল নয়। তবু আঙুল যাচ্ছে বিএনপির দিকে। কেন? কারণ বিএনপি সহজ টার্গেট, ক্ষমতায় নেই কিন্তু জনসমর্থন আছে, আঘাত করলে শব্দ হয় কিন্তু পাল্টা আঘাত করার প্রশাসনিক ক্ষমতা নেই। তবে একটি ব্যাপার, এই হাদির হত্যা চেষ্টার ভেতর দিয়ে কিন্তু একটা জিনিস প্রমাণিত হলো যে হাদিকেই সরকার নিরাপত্তা দিতে পারছে না, তারেক রহমানকে কি করে দিবে? তারেক রহমান যদি ফেরত যায়, ভিন্ন প্রসঙ্গ, পরে কথা বলবো এটা নিয়ে। আপোষের রাজনীতি বিএনপির এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে বিএনপিকে যেখানে তাদের সঙ্গে কোনো সরাসরি সংযোগ নেই, সেখানেও তারা অপরাধী হচ্ছে। এটা করুণ কিন্তু খুব বাস্তব। হাদির গুলিকে তাই শুধু একটি বুলেট হিসেবে দেখা মানে ভয়ঙ্কর ভুল হবে। এটি একটি পরিকল্পনার অংশ, একটি মহড়ার ধাপ। দেখা হচ্ছে কতদূর গেলে কি হয়, কাকে দায়ী করা যায়, কে চুপ থাকে, কে আওয়াজ তোলে, কোন পক্ষ কেমন রিয়াকশন করে। এটা একটা মাঠকে পরীক্ষা করার একটা বেশ ভালো ঘটনা ঘটিয়ে ফেললো যারাই ঘটিয়েছে। যদি এখনই এই অঙ্ক ভাঙা না যায়, যদি অস্ত্র উদ্ধার না হয়, যদি দায় নির্ধারণের ন্যূনতম ন্যায়বোধ না থাকে, তাহলে সামনে আরো হাদি আসবে। এই হাদি শেষ হাদি নয়। তখন আর প্রশ্ন থাকবে না কে গুলি করলো, প্রশ্ন থাকবে কেন কেউ থামালো না। এই মুহূর্তে সেই সীমারেখা যেখানে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন হবে বাস্তব প্রতিযোগিতায়, নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে, এবং নির্বাচনটা একটা সঠিক সময়ে সকলকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরে নির্বাচন হবে, নাকি রক্তের উপর দাঁড়িয়ে তৈরি করা একটা সাজানো নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস পার পেতে চাইছেন, পালাতে চাইছেন। ডক্টর ইউনূসকে পালাতে তো দেওয়া যাবে না। যাবে বলেন? আপনি দিতে চান? আমার মনে হয় না কেউ দিতে চায়। তাকে তার অন্যায়ের হিসাব বাঙালি জাতিকে দিয়ে যেতে হবে। ভালো থাকুন সবাই।